বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা নিয়ে এলো জুলাই। ফ্যাসিবাদ রুখে দেওয়ার ডাক বিএনপির। দ্রুত জাদুঘর খোলার দাবি এনসিপির। স্মৃতি ধরে রাখতে চায় জামাত। ফ্যাসিবাদের বিষাক্ত দাগ এবং কামড় আমরা যেটা দেখেছি, যা ছিল শেখ হাসিনার আমলে সব শেখ হাসিনার চাকর বাকর ছিল। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে। জুলাইকে হারিয়ে যাবে। জুলাই না থাকলে আমরা কোথায়? এই সংসদ কোথায়? এই সরকার কোথায়? দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা জেলা অন্তর্ভুক্ত হচ্ছে পুরো পূর্বাচল প্রকল্প। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের সভায় সিদ্ধান্ত। ডিএমপির অধীনে পুরো এলাকায় থাকবে আধুনিক নিরাপত্তা। প্রায় 13 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে কাল শুরু এইচএসসি পরীক্ষা। সব বোর্ডে একই প্রশ্নপত্র। ফাঁস ও নকল ঠেকাতে সব কেন্দ্রের সিসিটিভি। ভুয়া তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা। হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ। সন্ত্রাসবাদের মাথাচড়া ঠেকাতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে সরকার। বৈশ্বিক সহযোগিতার জোরদারের আহ্বান। রেমিটেন্স প্রবাহে নতুন ইতিহাস। এক বছরে এসেছে রেকর্ড $3,500 কোটি। চলতি অর্থ বছরেই 50 বিলিয়নের রিজার্ভ করতে চায় বাংলাদেশ ব্যাংক। এবং শীর্ষ 16 নিশ্চিতে কঙ্গোর মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। সেনেগালের সামনে বেলজিয়াম। ভোরে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া হার্জেগোভিনা। বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা নিয়ে এলো জুলাই। 24-এর 1 জুলাই থেকে 5 আগস্ট 36 দিনের আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। সরকারি হিসেবে শিশুসহ নিহত হন 8 শতাধিক মানুষ, আহত হন আরও প্রায় 30,000, যাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ বা চোখ হারিয়েছেন। বহু ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। জুলাই আগস্টের রক্তাক্ত দিনগুলির কথা জানাচ্ছেন নাজমুস সালেহী। জুলাই গণ অভ্যুত্থান 36 দিনের আন্দোলনে পতন হয় শেখ হাসিনার সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। 36 দিনের আন্দোলনের শুরুটা হয় 1 জুলাই থেকেই। উচ্চ আদালতের এক রায়কে কেন্দ্র করে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে শুরু হয় ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে। রাস্তায় বেরিয়ে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা। শাহবাগ অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করতে থাকেন শিক্ষার্থীরা। সরকারের দমন পীড়ন বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে সাধারণ মানুষের অংশগ্রহণ। এক পর্যায়ে সহিংস আন্দোলনে রূপ নেয় কোটা বিরোধী আন্দোলন। আওয়ামী দুঃশাসনে বিক্ষুব্ধ মানুষ সমর্থন যোগায় এই আন্দোলনে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনমুখী লাখো মানুষের স্রোত। ওই দিন দুপুরে ভারতে চলে যান শেখ হাসিনা। পতন হয় কর্তৃত্ববাদী এক শাসনের। গণভবন ও সংসদ ভবন দখলে নেয় ছাত্র জনতা। পরে জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্তে উঠে আসে নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করতে মারণাস্ত্র ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এমনকি হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশও দিয়েছিলেন তিনি। যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহারের প্রমাণও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছে তার কাছে। মুরসালিন, আমরা রিপোর্টে দেখলাম এবং একই সাথে এই যে দ্বিতীয় বর্ষপূর্তি, সেক্ষেত্রে এই যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, সেটি আসলে এখন যে অবস্থায় আছে, যারা আন্দোলনে যুক্ত ছিলেন তারা আসলে কি বলছেন? এখন পর্যন্ত যেই প্রতিবেদনটি আমরা দেখলাম সহকর্মী নাজমুস সালেহীর পক্ষ থেকে, সেই প্রতিবেদনটি মূলত জুলাইয়ের আজ প্রথম দিন, সেই স্মরণটি মূল বিষয় ছিল। আমরা প্রতিবেদনটির প্রেক্ষিতে একটি চুম্বক অংশ একটু দেখে নিতে চাই। এখন পর্যন্ত যে ঘটনা প্রবাহগুলো ছিল রাব্বি, আমরা একটু স্মরণ করিয়ে দেওয়ার প্রচেষ্টাই নিয়েছি। মূলত
মূল ঘটনাটি শুরু হয়েছিল 2024-এর জুনে, যে আদালত সরকারি চাকরিতে কোটা বহালের একটি রায় দেয়। তারপর মূলত প্রতিবাদ শুরু হয়, কিন্তু ঠিক সাথে সাথে সে বছর ওই সময়ই ঈদুল আজহার জন্য একটি লম্বা বিরতিতে চলে যায় ছাত্ররা, এবং ফিরে এসে 1 জুলাই থেকেই মূলত এই যে আন্দোলনটি শুরু হয় পরিপূর্ণভাবে, কঠোরভাবে, এবং 4 দিনের একটি আলটিমেটাম দেওয়া হয় 4 জুলাই পর্যন্ত। ঘটনাপ্রবাহ এগিয়ে যাওয়ার প্রেক্ষিতে শুরু থেকে যেটি দেখা গেছে, দমন পীড়নের সব সরকারি সংস্থাকে কিন্তু সরকার ব্যবহার করেছেন। আমরা প্রতিবেদনেও দেখলাম যে দমনের জন্য মারণাস্ত্র ব্যবহারেরও এক ধরনের নির্দেশ দেওয়া হয়েছে, এবং এরই প্রেক্ষিতে আন্দোলন দিন যত গড়িয়েছে তত আন্দোলন জোরদার হয়েছে, এবং এক পর্যায়ে জুলাইয়ের মধ্যবর্তী সময় 16 জুলাই রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামে ওয়াসিম আকরাম যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরেই মূলত ক্ষোভের দাবানল সারা দেশে ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, দেশের সবগুলো যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তারা কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়ে, এবং এই আন্দোলনের যেই গতিধারা ছিল সেখানে কিন্তু সরকারি সংস্থা থেকে যেভাবে দমন করার চেষ্টা করা হয়েছে, সেখানে দেখা গেছে ইন্টারনেট শাটডাউনের মতো ঘটনা ছিল। সাধারণ ভাষায় সাধারণ মানুষ যেই বিষয়টি বুঝেন, কারফিউ অর্থাৎ পুরো দেশ সব কিছু, সব ধরনের যোগাযোগ ব্যবস্থা সব কিছু কিন্তু বন্ধ করে দেওয়ার পাশাপাশি সব কিছুই করা হয়েছে। এক পর্যায়ে আমরা দেখেছি যে সব বিশ্ববিদ্যালয়গুলো যখন খালি করার নির্দেশ দেওয়া হয়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিরে এসে রাজপথে নতুন করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যান, এবং 24-এর 1 জুলাই থেকে 5 আগস্ট, যেই 36 দিন বলা হচ্ছে, 36 জুলাই যেইটিকে স্মরণ করা হয়, এই আন্দোলনেই মূলত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের। এবং সার্বিকভাবে এখন পর্যন্ত সরকারি যে হিসাব, সেই হিসেবটিতে আসলে দেখা গেছে যে শিশুসহ 8 শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 30,000-এরও বেশি, এবং হাসপাতালে কিন্তু অঙ্গহানি সহ অন্যান্য আহত যারা রয়েছেন তারা কিন্তু এখনও চিকিৎসায় রয়েছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের থেকে শুরু করে এখন যেই বিএনপি সরকার রয়েছে, প্রত্যেকেই কিন্তু আসলে এই যে চিকিৎসা সহ তাদের যে পুনর্বাসন, সেই প্রক্রিয়াগুলো কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন প্রত্যেকেই। সেক্ষেত্রে স্মরণ করে অন্যান্য দল বা বিভিন্ন দল কিন্তু আয়োজন করেছে, সেই আয়োজনগুলোতে কি উঠে এসেছে? রাবি, আমাদের কাছে এই বিষয়ে বেশ কিছু প্রতিবেদন রয়েছে, আমরা একটু সেই দিকে যেতে চাই। পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে রুখে দিতে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি। বুধবার রাত 12টা 1 মিনিট বাজার সঙ্গে সঙ্গেই মোমবাতি জ্বালিয়ে এবং নিরাপত্তা পালনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছাত্রদল আয়োজিত কর্মসূচিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্মৃতি তুলে ধরেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় গণ অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকাও তুলে ধরেন নেতারা। জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপি জুলাইকে সবসময় ধারণ করে, জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে, কারণ তারা বিশ্বাস করে যে জুলাই কোনো বিক্রয়যোগ্য চেতনানাশক ওষুধ নয়। এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত যারা দিয়েছে, সবচেয়ে বেশি জুলুমের শিকার যারা হয়েছে, সবচেয়ে বেশি দানের ক্ষতি হয়েছে, সেই সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ রাব্বি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে 142 জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে 24-এর গণ অভ্যুত্থানে। বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়। শুধু আলো প্রজ্বলিত শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন সব কটা জানালা আমাদের খুলে রাখতে হবে। ওই শহীদরা আসবে, চুপি চুপি আসবে, আমাদের স্মৃতিতে তারা ধারণ করব। আমরা ধারণ করে আমাদের মনের মধ্যে যাতে কোনো ধরনের বিবেকহীন কোনো স্বপ্ন না জাগ্রত হতে পারে, সেই তাড়নাটা তারা দেবে। রিজভী বলেন, শহীদদের চেতনা ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা গণবিরোধী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। জাগ্রত তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারা কোনোদিন ঘুমায় না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীতে সন্ধ্যায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতে আইনি প্রক্রিয়া যাতে আর হাসিনার আদালতে পরিণত না হয় সে ব্যাপারে বিচারকদের সজাগ থাকতে হবে। এই যে আদালত, এই যে আইনি প্রক্রিয়া,
এটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। এখন এখান থেকে নতুন করে বিনির্মাণ করতে হবে। যারা সিনিয়র আইনজীবী আছেন তারা দায়িত্ব পালন করবেন, তারা শেখাবেন হাসিনার আদালতে যেন পরিণত না হয়, আইনি প্রক্রিয়ায় না হয়। গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রায়ের বাজারে গণ অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের সব হত্যা মামলার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করতে হবে। 5 আগস্টের মধ্যে খুলে না দিলে জনগণই জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলবে বলে হুঁশিয়ার করেন এনসিপির আহ্বায়ক। 24-এর উত্তাল জুলাই সম্মিলিত প্রতিরোধের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটাতে সরকারি হিসেবে প্রাণ যায় 8 শতাধিক ছাত্র জনতার। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ অনেককেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় রাজধানীর রায়েরবাজার কবরস্থানে। রক্তাক্ত সেই জুলাইয়ের স্মরণে প্রথম দিনেই শহীদদের স্মরণে রায়েরবাজার জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা গণকবর জিয়ারত করে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। গোটা সংস্কারের আন্দোলন শুরু করেছিল, সেখান থেকে এক দফার যে গণঅভ্যুত্থান স্বৈরাচার পতনের আন্দোলন, সেটা 5 আগস্টে গিয়ে পৌঁছায়। জুলাই হত্যা মামলার কার্যক্রম ধীরগতিতে চলছে জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দ্রুত এসব মামলার নিষ্পত্তি হওয়া দরকার। দাবি করেন দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকরের। শেখ হাসিনার মামলার রায় হয়ে রয়েছে, আমরা আশা করব যে শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। গণ অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ নিজ দায়িত্বে সেটি উদ্বোধন করবে বলেও হুঁশিয়ারি করেন নাহিদ। 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারে এই আন্দোলন চলবে বলে মন্তব্য করেন এনসিপির নেতারা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সরকার গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সংসদের এলডি হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আলাদা অনুষ্ঠানে শেখ হাসিনা সহ জুলাই গণহত্যাকারীদের শিগগিরই বিচার দৃশ্যমান করার দাবি জানান জামায়াত নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশেষ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত এ সভায় যোগ দেন শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা। পতন ঘটিয়ে এ সময় বক্তারা শেখ হাসিনা সহ জুলাই গণহত্যাকারীদের বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি জানান। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে শিগগিরই সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়ে তারা বলেন, জীবন দিয়ে হলেও নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটতে দেয়া হবে না। এই শহীদ পরিবার আগামী বার্ষিকী উদযাপন যেন শেখ হাসিনার ফাঁসির মধ্য দিয়ে করতে পারে। এদিন সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে বাজেটে সরকার পর্যাপ্ত বরাদ্দ রাখেনি। গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সংক্রান্ত 2টি প্রতিষ্ঠান আছে, এই 2টার ব্যাপারে কিচ্ছু নেই। কি হলো, জুলাইকে হারিয়ে যাবে? জুলাই না থাকলে আমরা কোথায়? এই সংসদ কোথায়? এই সরকার কোথায়? বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর প্রাঙ্গণে অভ্যুত্থানকালীন হত্যাকাণ্ডের বিচার দাবিতে লিফলেট বিতরণ করেন খেলাফত মজলিস নেতাকর্মীরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাবি, প্রতিবেদনগুলো আমরা দেখলাম। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেক নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন। সেক্ষেত্রে এনসিপি সহ জামাত এবং বিএনপি কে কি বলছেন? রাবি, আমরা যে প্রতিবেদনগুলো এখন পর্যন্ত দেখলাম, শুরুতেই আমরা বলেছিলাম জুলাইয়ের আজ 1 তারিখ, জুলাই আগস্টের যেই স্মৃতি, যেই স্মরণ, যেই দাবানল, তার সব কিছুই স্মরণে এসেছে এবং তার প্রেক্ষিতে যেই মূল বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম যে যেহেতু জুলাই আগস্টের আন্দোলনের সূত্রপাতটি ছাত্রদের হাত দিয়েই হয়েছিল, তাই ছাত্রদল অর্থাৎ সরকার দলীয় ছাত্র সংগঠন তারা জুলাইয়ের প্রথম প্রহরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছেন, তারা স্মরণ করেছেন শহীদদের
আন্দোলনে যারা আহত এবং যারা ত্যাগ স্বীকার করেছেন এই 2 মাস ধরে তাদের যে স্মরণ সেটি ছিল এবং সেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছিলেন। তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন, পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তি এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে, এটি সব মহল থেকে, সব রাজনৈতিক মহল থেকেই বারবার বলা হচ্ছে এবং সেই অবশিষ্ট শক্তি রুখে দেওয়ার এক ধরনের যে প্রচেষ্টা সেটি টিকিয়ে রাখার জন্য চেতনাকে ধরে রাখার আহ্বান ছিল রুহুল কবির রিজভীর পক্ষ থেকে। এনসিপি যারা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে, তাদের যে কর্মসূচি ছিল, তারা শহীদদের গণকবর সেটি জিয়ারত করেছেন, তারা দোয়া করেছেন এবং সবশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা বেশ কিছু দাবি করেছেন দ্রুত যে হত্যার যে বিচারগুলো সেগুলো খুব দ্রুতভাবে শেষ করার জন্য। পাশাপাশি 5 আগস্ট 2024 থেকেই প্রতিবেশী রাষ্ট্র শেখ হাসিনা আশ্রয় নিয়ে আছেন, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে গত 2 বছর ধরেই দাবি করে আসছেন তারা এবং তাকে ফিরিয়ে এনে খুব দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি এটি এনসিপির পক্ষ থেকে করা হয়েছে এবং জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটিকে যদি শেষ পর্যন্ত ধরে রাখতে হয়, টিকিয়ে রাখতে হয়, জনগণের মধ্যে সবসময় এটি যেন থাকে, সেটি করার জন্য দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের একটি আহ্বান কিন্তু জামায়াতের পক্ষ থেকেও বলা হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রাব্বি। জুলাই স্মরণে বিভিন্ন দলের আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এবার যাচ্ছে অন্য খবরে। ঢাকা জেলায় অন্তর্ভুক্ত হচ্ছে পুরো পূর্বাঞ্চল প্রকল্প। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি 3টি নতুন উপজেলা, 1টি থানা অনুমোদন দেওয়া হয় ওই বৈঠকে। একই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের একটি প্রতিনিধি দল। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ঢাকার উপর চাপ কমাতে রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জ ও গাজীপুরের কিছু অংশ নিয়ে চলছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। অবশেষে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা যুক্ত হচ্ছে ঢাকা জেলায়। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার 121তম সভায় এ সিদ্ধান্ত হয়। পাশাপাশি 3টি নতুন উপজেলা ও 1টি থানা অনুমোদন দেওয়া হয় নিকার বৈঠকে। নতুন থানা হিসেবে যুক্ত হচ্ছে চট্টগ্রামের হালদা, আর 3টি নতুন উপজেলা হিসেবে যুক্ত হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গোরা এবং ময়মনসিংহের পাগলা। এদিকে যানজট নিরসনে করণীয় নিয়ে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। ঢাকা শহর ঘিরে 110 কিলোমিটারের যে নদীপথ রয়েছে তা চালু করা গেলে রাজধানীতে যানজট কমবে বলেও জানানো হয় বৈঠকে। একই দিনে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের একটি প্রতিনিধি দল। এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা বৃদ্ধি এবং বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সহ রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীকে 5টি পেট্রোল বোট দেওয়া হবে বলে জানায় জাপানের প্রতিনিধি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র হবে পরীক্ষা। অংশ নিচ্ছে 12,70,583 শিক্ষার্থী। নকল ও প্রশ্ন ফাঁস সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও তার। অভিন্ন প্রশ্নপত্রে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে 12,70,583 শিক্ষার্থী। আমাদের প্রস্তুতি আল্লাহর রহমতে খুবই ভালো। অভিন্ন ভিত্তিক প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সেজন্য একটু নার্ভাস লাগলেও আলহামদুলিল্লাহ আমাদের পরিস্থিতি খুবই ভালো। প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের হলে এবং পরীক্ষা সুন্দরভাবে হলে তাহলে আমরা অবশ্যই আশা রাখি আমরা সবাই ভালো রেজাল্ট করতে পারবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগের দিন সচিবালয়ে সংবাদ সম্মেলন তুলে ধরা হয় পরীক্ষা সংক্রান্ত খুঁটিনাটি নানা তথ্য। সকল বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন।
শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, ভয় নয়, শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ, প্রশাসন এবং পরীক্ষার সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের সরকার কাছ থেকে নির্দেশনা থাকবে যেন সুন্দর, স্বতঃস্ফূর্ত এবং আন্তরিকতাপূর্ণ একটা পরিবেশ নিশ্চিত করা হয়। আমাদের শিক্ষার্থীরা যেন ভীতি বা চাপে না থেকে এমন একটা পরিবেশে পরীক্ষা দিতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ফলাফল পুনর্মূল্যায়নে প্রয়োজনে খাতার স্যাম্পল খতিয়ে দেখা হবে। এক্সাম সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে, এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। এবার আমরা পরীক্ষার খাতা নিরীক্ষণ করা মানে পুনর্এক্সামিন করার ব্যবস্থা আমরা এই আইনের মধ্যে রেখেছি। এমনকি এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলিতে খাতা নিয়ে আমরা দেখব। প্রশ্নপত্র ফাঁসসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় মনিটরিং এর আওতায় থাকবে সব কেন্দ্র, জানানো হয় ব্রিফিংয়ে। নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন। এবছর রেজিস্ট্রেশন করেও প্রায় 44% পরীক্ষার্থী ফর্ম পূরণ করেননি, এমন তথ্য তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়। এই জন্য আমরা প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গ্রুপ পর্বে অপরাজিত থেকে এবার রাউন্ড অফ 32-তে রাতে DR কঙ্গোর বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। শিরোপা জয়ের দৌড়ে বেশ ভালোভাবে এগোচ্ছে টমাস টুখেলের দল। কোনো রকম চাপ ছাড়াই সহজাত ফুটবল খেলে শেষ 16তে জায়গা করে নিতে চায় থ্রি লায়ন্স। ইংল্যান্ডের হয়ে ইতোমধ্যে ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড করে ফেলেছেন হ্যারি কেইন। 2018 সালে জিতেছিলেন গোল্ডেন বুট। বিশ্বকাপে দুইবার গোল্ডেন বুট জয়ী প্রথম খেলোয়াড়ের লড়াইটা তাই হতে পারে মেসি বনাম কেইনের। 6 গোল করে এবারের গোল্ডেন বুট জয়ের দৌড়ে মেসি এগিয়ে থাকলেও 3 গোল করা কেইনও আছেন সেরা ফর্মে। রাউন্ড অফ 32-তে DR কঙ্গোকে সহজ প্রতিপক্ষ মানলেও সতর্কে থাকছে থ্রি লায়ন্স। ঘানার বিপক্ষে ম্যাচে রাইট ব্যাক রিস জেমস হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে মাঠে নামা জ্যারেল কোয়ানসা পানামার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গুরুতর আহত হন। নকআউটের একটি ভুলে শেষ হতে পারে বিশ্বকাপের স্বপ্ন। ফরওয়ার্ড ননি মাদুয়েকের কণ্ঠে আত্মবিশ্বাস থাকলেও হালকাভাবে নিচ্ছে না DR কঙ্গোকে। একাদশে তাই দেখা যাবে না খুব বেশি পরিবর্তন। জার্মানি ম্যাচের বাস্তবতা দলের মনোযোগ আরো তীক্ষ্ণ করেছে। গ্যারেথ সাউথগেটের অধীনে ইংল্যান্ড 4টি পেনাল্টির মধ্যে 3টিতেই জয়লাভ করেছিল। থমাস টুখেলের সময়ও ধারাবাহিকতা বজায় আছে। কঙ্গোর বিপক্ষে ম্যাচটি 90 মিনিট এবং তার পরেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তবে আমরা আত্মবিশ্বাসী। টমাস টুখেলের পরিকল্পনায় জয়ের নানা কৌশল। গ্রুপ পর্বে অপরাজিত থাকার আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় কোচ। ফিফা র্যাঙ্কিংয়ে কঙ্গো 41 নাম্বার দল হলেও হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। ইংল্যান্ড ফেভারিট বলেই ডিফেন্সে শক্ত ঢাল হয়ে দাঁড়াবে কঙ্গো, যা ভাঙতে আলাদা ছক কষছেন টমাস টুখেল। এদিকে 52 বছর পর বিশ্বকাপে খেলতে আসা কঙ্গো প্রথমবার খেলছে নকআউটে। কঠিন প্রতিপক্ষ হলেও তারাও স্বপ্ন দেখছে ইংল্যান্ড বধের। সেরাটা দিতে পারলে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচের দিনটা তাদেরও হতে পারে। বাংলাদেশ সময় রাত 10টায় থ্রি লায়ন্সের মুখোমুখি হবে DR কঙ্গো। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাস মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিকল্প নেই। হলি আর্টিজান হামলার 10ম বার্ষিকীতে নিহতদের স্মরণ সভায় এই কথা বলেন প্রতিমন্ত্রী। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার আহ্বান জানান ইতালির রাষ্ট্রদূত। হামলার 10ম বার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীতে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দোর সরকারি বাসভবনে নিহতদের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে ইতালি দূতাবাস। অনুষ্ঠানে কূটনৈতিক অঙ্গনের সদস্য, নিহতদের স্বজন, হামলা থেকে বেঁচে ফেরা জিম্মি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। জাপানের রাষ্ট্রদূত সাইদা সেইঞ্চি, ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ SY রামাদান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। ফুলেল শ্রদ্ধা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও।
মর্মান্তিক সেই ঘটনার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, এ ধরনের ট্র্যাজেডি যেন আর কখনো ফিরে না আসে, সে লক্ষ্যে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। The terrorists sought to sow hatred and fuel division between the people of Bangladesh and the international community. Instead, what emerged was a strengthened sense of solidarity and a heightened awareness of the value of dialogue among peoples and of our shared commitment to combating violence. হোলি আর্টিজান হামলাকে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। Most importantly, we have ensured accountability by bringing the perpetrators to justice through the appropriate legal process. Also, Bangladesh continues to contribute to global counter-terrorism efforts while promoting peace, security and sustainable development. স্মরণ সভা থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানানো হয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানানো দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বলেন, দেশের স্বার্থ প্রাধান্য দিয়েই করিডোর সহ চীনের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। ইরানের সাথে আমাদের এনার্জি কোঅপারেশন আছে, ইরানের মানুষের সাথে বাংলাদেশের মানুষের পিপল টু পিপল একটি স্ট্রং একটা যোগাযোগ আছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ওনার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ইরানের সরকার বাংলাদেশের সরকারকে আমন্ত্রণ পাঠিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সম্মানিত স্পিকার যাচ্ছেন। যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেছেন, এরই মধ্যে বিচার ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বঙ্গভবনে ল রিপোর্টার্স ফোরামের 12 সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা জানান। এ সময় বিচার বিভাগ, আইনজীবী, আইন বিষয়ক সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ন্যায় বিচার প্রাপ্তি আরও সহজ ও ত্বরান্বিত হবে বলেও জানান রাষ্ট্রপতি। আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধার উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 106তম প্রতিষ্ঠা বার্ষিকী। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ ও প্রশাসনিক ভবন থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহ স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হন। পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বের হয় বর্ণাঢ্য র্যালি। ছাত্র শিক্ষক কেন্দ্র মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কেক কাটা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উদ্বোধন করা হয় দিবসের কর্মসূচি। পরে টিএসসি মিলনায়তনে গণতন্ত্র পুনরুদ্ধার উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও ডাকসুর ভিপি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে, জাতি গোষ্ঠীকে তৈরি করেছে। আমরা সেটা অত্যন্ত সানন্দের চিত্তে গ্রহণ করি এবং সেটাকে আমরা শ্রদ্ধা জানাই। এবার বাণিজ্যের সংবাদ। রেমিটেন্স প্রবাহে নতুন রেকর্ড 1 বছরে এসেছে এ যাবৎকালের সর্বোচ্চ $3,500 কোটি। আর এতে ভর করে 37.5 বিলিয়নের বেশি রিজার্ভ দিয়ে শুরু হচ্ছে নতুন অর্থ বছর। ব্যাংকগুলোকে উদ্বুদ্ধ করে ও প্রবাসীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে চলতি অর্থ বছরেই 50 বিলিয়নের রিজার্ভ গড়তে চায়
বাংলাদেশ ব্যাংক। টানা ৩ অর্থবছর ধরে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখেছে প্রবাসী আয়ের সূচক। মাত্র ২ বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে $11.5 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরের 12 মাসে দেশে রেমিটেন্স এসেছে $35.56 বিলিয়ন। 2024-25 অর্থবছরে যা ছিল $30.32 বিলিয়ন। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবৃদ্ধি 17.3% বেশি। ভবিষ্যতে দক্ষ জনবল রপ্তানির মাধ্যমে রিজার্ভ $50 বিলিয়ন পৌঁছানোর পরিকল্পনা বাংলাদেশের। এক্সপ্লোর করব নতুন নতুন ডেস্টিনেশন, আমরা নতুন নতুন পেশা করব এবং সেই পেশার ব্যাপারে বেসিক আমরা ট্রেনিং দিব এবং বেসিক ল্যাঙ্গুয়েজটা শিখে যদি পাঠাতে পারি, আমরা যদি অধিক সংখ্যায় না পাঠিয়েও আমরা রেমিটেন্স প্রবাহ দ্বিগুণ তিনগুণ করে ফেলতে পারবো। আমরা এবং হোলিস্টিক অ্যাপ্রোচ ছাড়া আমরা যে $50 বিলিয়ন বা এটাকে $100 বিলিয়ন নিয়ে যাব অল্প সময়ের মধ্যে, এটা শুধু স্বপ্নই থেকে যাবে। বিশ্লেষকদের মতে নীতি সহায়তা ও বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করেছে, যা নতুন অর্থবছরে আমদানি ব্যয় নির্বাহ, এক্সচেঞ্জ রেট স্থিতিশীল রাখা এবং সামষ্টিক অর্থনীতিকে শক্তি যোগাবে। হুন্ডি বা অন্যান্যভাবে কিন্তু আসলে টাকাটা আসতো, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ সরকার তথা রাষ্ট্রের এক ধরনের কিন্তু রিজার্ভ মেইনটেন্যান্সের ক্ষেত্রে বড় ধরনের একটা ঝামেলা বা ঝুঁকি পোহাতে হতো। বাংলাদেশ ব্যাংক বলছে, চাহিদা ভিত্তিক দক্ষ শ্রমশক্তি নিশ্চিত করা গেলে বাংলাদেশের নাগরিকদের জন্য আরও প্রসারিত হবে বৈশ্বিক শ্রমবাজার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফের চিঠি দিয়েছে দুদক। এই দুর্নীতির অভিযোগের তীর সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদারের বিরুদ্ধে। এরই মধ্যে বেশ কিছু নথি হাতেও পেয়েছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পুরো সময়টাতে রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক ও এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি সহ নানা লুটপাটে ধ্বংসের মুখে পড়ে ব্যাংকিং খাত। এসব জালিয়াতির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশনের কাছে। 24-এর 5 আগস্টের পর এই দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। একক গ্রাহকের ঋণসীমা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ ছাড়, এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা এবং বিশেষ আর্থিক প্রণোদনার নামে বেআইনি ঋণ সুবিধা সহ নানা দুর্নীতির প্রাথমিক তথ্য পায় সংস্থাটি। রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি সহ ব্যাংকে ঋণ জালিয়াতির সুযোগ নিয়ে বিগত 15 বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার একটি অভিযোগ অনুসন্ধানরত রয়েছে। এবার রিজার্ভ চুরির নথিসহ 2010 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর প্রেরণ করা হয়েছে। যেসব তথ্য পেয়েছেন সেগুলো যাচাই বাছাই করবেন, মিলিয়ে দেখবেন উনি যা চেয়েছেন তা পেয়েছেন কিনা। পরবর্তীতে উনি আইন অনুযায়ী তার অনুসন্ধানের স্বার্থে যদি কোনো তথ্যর ঘাটতি থাকে উনি আবার এ বিষয়ে পদক্ষেপ নেবেন। এর আগে রিজার্ভ চুরির পর কেন্দ্রীয় ব্যাংকের টেকনিক্যাল দায়িত্বে থাকা 2 ভারতীয় নাগরিকের সংশ্লিষ্টতার নথিপত্র তলব করা হয়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, ব্রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। রেল নেটওয়ার্কের আওতায় আসছে দেশের সব জেলা। শিগগিরই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে বলে জানান রেল প্রতিমন্ত্রী। সমীক্ষা শেষ হওয়ায় ভাঙ্গা থেকে বরিশাল বিভাগের 4 জেলা পর্যন্ত 244 কিলোমিটার রেলপথ নির্মাণে অর্থের উৎস খুঁজছে সরকার। নাজমুস সালেহের রিপোর্ট। ট্রেনে চড়ে যাওয়া যাবে সাগরকন্যা কুয়াকাটায়। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের আওতায় ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল লাইন সম্প্রসারিত হওয়ার পর সেই স্বপ্ন এখন অনেকটাই হাতের কাছে। ভাঙ্গা থেকে গোপালগঞ্জ, মাদারীপুর ও দক্ষিণাঞ্চলের বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী পর্যন্ত 244 কিলোমিটার রেলপথ নির্মাণের সমীক্ষা শেষ হয়েছে বহুদিন আগেই। পরিকল্পনা অনুযায়ী পায়রা বন্দরে অর্থনৈতিক জোন, বরিশালে মাল্টিমোডাল হাব সহ 19টি বড় রেল স্টেশন নির্মাণ করা হবে। 17 কিলোমিটার নিচু জমিতে হবে উড়াল রেলপথ। কীর্তনখোলা, পায়রা সহ নদীগুলোতে নির্মাণ করা হবে 46টি সেতু। কোনো ক্রসিং ছাড়াই ট্রেন চলবে আন্ডারপাসের মধ্য দিয়ে।
রেল প্রতিমন্ত্রী বলছেন সম্ভাব্য ব্যয় ৪৪,০০০ কোটি টাকার এই প্রকল্পের অর্থের উৎস খুঁজছে সরকার। আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে, যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, এখন আমরা পরবর্তীতে এটার অর্থ সংস্থানের দিকে আমরা চিন্তাভাবনা আছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেল লাইন সম্প্রসারণ প্রকল্পের সঙ্গেই পায়রা বন্দর থেকে মালামাল পরিবহনের সুযোগ সম্বলিত সকল প্রকল্প একই সঙ্গে বাস্তবায়ন করতে হবে। পায়রা পোর্টের যে সম্ভাবনা, এটাকে কাজে লাগিয়ে এটা একটা ডেডিকেটেড ফ্রেট করিডর, পাশাপাশি যাত্রীর জন্য আমার রেল লাইন থাকবে। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্ক যদি তৈরি না হয়, শুধুমাত্র যাত্রী পরিবহন করে এত বিনিয়োগ এবং ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের কথাটা বলছি, এই করিডোরটা কিন্তু আসলে তখন সরকার এবং তথা জনগণের জন্য ঋণের একটা বড় বোঝা হয়ে দাঁড়াবে। নেটওয়ার্কের বাইরে থাকা জেলাগুলোতে রেল সম্প্রসারণের লক্ষ্যে এগুচ্ছে সরকার। অল্প সময়ের মধ্যে এসবের জন্য নেওয়া হবে সম্ভাব্যতা যাচাই প্রকল্প বলে জানান রেল প্রতিমন্ত্রী। আমরা চাচ্ছি ঢাকার আশেপাশে কানেক্টিভিটি বাড়ানো। পার্বত্য চট্টগ্রামের 3টা জেলার সাথে আমাদের রেল সংযোগ নাই, আর দ্বীপভোলার সাথে বাকিগুলির সাথে আমাদের রেল সংযোগ স্থাপন করার জন্য সরকার কিন্তু কাজ করছে এবং আমাদের নির্বাচন ইশতেহারেও তা আছে। সুতরাং সবগুলি জেলাই আস্তে আস্তে রেল সংযোগের মধ্যে আসবে। রেল সম্প্রসারণের পাশাপাশি জেলাভিত্তিক অর্থনৈতিক বিকাশে রেলকে ব্যবহারের পরিকল্পনাও একই সঙ্গে গ্রহণের তাগিদ এই বিশেষজ্ঞের। প্রত্যেকটা জেলায় বাণিজ্যিক সুবিধা যেটা সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য প্রকল্পগুলো কিন্তু একই সাথে নিতে হবে। ল্যান্ড ইউজ প্ল্যান এবং ট্রান্সপোর্ট প্ল্যান, এই দুটোর মধ্যে যদি মেলবন্ধন তৈরি না হয়, তাহলে আপনার রেলপথ থেকে তৈরি হয়ে যাবে, কিন্তু এই রেলপথের যে উপযোগিতা, সেটা অর্থনৈতিক হোক বাণিজ্যিক হোক, সেই উপযোগিতা কিন্তু তৈরি হবে না। বর্তমানে ৩,০০০ কিলোমিটার রেলপথ রয়েছে দেশে, যা ২৯টি জেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজধানী বর্জ্য এখন আর শুধু ফেলার বস্তু নয়, হতে যাচ্ছে জ্বালানির নতুন উৎস। ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকেই উৎপাদন হবে বিদ্যুৎ। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে। সরকার বলছে 2028 সালের নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হবে এই বিদ্যুৎ। বছরের পর বছর ধরে রাজধানীর হাজার হাজার টন বর্জ্যের শেষ ঠিকানা আমিনবাজার ল্যান্ডফিল। এবার সেই বর্জ্যই রূপ নেবে বিদ্যুতে। বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে এখানে নির্মিত হচ্ছে ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় ৩,০০০ টন কঠিন বর্জ্য ব্যবহার করে সর্বোচ্চ ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিবেশ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন কাজ শুরু না হলেও সময় বাড়িয়ে দেয়ায় এখন পুরোদমে কাজ শুরু করেছে চীনের সিএমইসি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ায় উৎপাদনে যেতে আর কোনো বাধা নেই। ভিজিট করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমরা তাদেরকে যে কাগজপত্র করা বা গেজেট প্রকাশ করা, সেগুলো সব কিছু করা হয়েছে আইন মন্ত্রণালয়ের থ্রুতে, এবং এদেরকে পরিবেশের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করব যে খুব দ্রুততম সময়ের ভিতরে এটা আমরা কমপ্লিট করতে পারবো। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের জন্য ৩০ একর জমির ব্যবহারের বিপরীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বছরে প্রায় ২ কোটি টাকা ভাড়া পাবে। বিদ্যুৎ যেটি উৎপাদন হবে সেটি তো আমরা কিনে নেব। দ্বিতীয়ত, টোটাল উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য, পুরো বর্জ্যটা এখানে ইউজ হবে এবং এটার বিনিময়ে বাৎসরিক ভাড়া হিসেবে ২ কোটি টাকা করে তারা দেবে। এই যে জায়গাটা তারা ইউজ করছে আমাদের 21.78% বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রয় করবে পার ইউনিট। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আমিনবাজারের বর্জ্যই হয়ে উঠবে দেশের নবায়নযোগ্য জ্বালানির নতুন সম্ভাবনা। বিদ্যুৎ যেটি উৎপাদন হবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাসাবাড়ির ময়লার হাত বদলে গড়ে উঠেছে কোটি টাকার বাণিজ্য। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করছে সিন্ডিকেট। নগরবাসীর অভিযোগ, বাড়তি টাকা না গুনলে নেয় না ময়লা। যদিও ঢাকার 2 সিটি প্রশাসকের দাবি, মানুষের পকেট কাটার সুযোগ নেই। বর্জ্যের স্তূপে চাপা পড়া অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব খান এবং অনুপ দত্ত। বাসায় নেই 200 টাকা করে, যার থেকে জানিয়ে পারে কম নিলে আমি ময়লাই নেব না। 3000 টাকা নেই, আমি কি বেশি নেই?
শান্তিনগরের কায়েস ভোর হলেই ড্রাম ঘুরিয়ে একের পর এক বাড়ির ময়লা তোলেন ভ্যানে। মাসে মাত্র 7,000 টাকায় করেন 12,000 টাকার চাকরি। কিন্তু যে ময়লা তিনি প্রতিদিন গন্তব্যে পৌঁছে দেন, সেই ময়লাই যে পথে পথে হাত বদল হয়ে জন্ম দেয় কোটি টাকার বাণিজ্যে, সেই হিসেব কি তার জানা? আমরা খালি সামথিং কাজ করি, বেতন পাই, ভাই সংসার চলে। এই আমরা আমাদের পেটের দায়ে কাজ করতেছি, আমরা তার চেয়ে বেশি কিছু বলতে পারি না। পল্টন, মতিঝিল, ধানমন্ডি সহ ঢাকা দক্ষিণ সিটির 22টি থানার 75টি ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। প্রতিটি ওয়ার্ডের জন্য দরপত্রে প্রতিষ্ঠান বাছাই হয়। সেই কাজ পেতে কর্পোরেশনে অফেরতযোগ্য জামানত হিসেবে গুনতে হয় 15 থেকে 17 লাখ টাকা। কিন্তু শর্ত একটাই, একটি ফ্ল্যাট থেকে সর্বোচ্চ 100 টাকার বেশি নেওয়া যাবে না। অভিযোগ, কাগজে সেই নিয়ম থাকলেও মাঠে চলছে উল্টো হিসেব। কোথাও ফ্ল্যাট প্রতি 120 থেকে 250 টাকা, ছোট দোকান থেকে 400 থেকে 500, আর রেস্টুরেন্ট থেকে 2000 টাকারও বেশি আদায় করা হচ্ছে। বাসায় নেই 200 টাকা করে। প্রথমে মনে হয় 1-150 টাকা ছিল, পর থেকে 400 টাকাই। যার থেকে জানিয়ে পারে, যে জায়গায় যেরকম আর কি। কম নাই, কম নিলে আমি ময়লাই নেব না। যখন এই সরকার আসলো বললে যে আমাদের রেট বাড়ছে। এখানে আপনারা ময়লার বিল দেন না? কত করে দেন? 2000 টাকা করে দিবস। যদিও এসব অভিযোগ অস্বীকার করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। পাশাপাশি ময়লার সাথে আর রেস্টুরেন্টের সাথে কিন্তু সমতুল্য না, মানে এক পর্যায়ে ময়লা কিন্তু হয় না। সেইখানে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তুইটা ওরা আনে। কেউ হয়তো বা এমনি তাদের কাছে যদি আপোষে যদি 10 টাকা আনে, হয়তো বা এটা হইতে পারে। শুধু দক্ষিণ নয়, ঢাকা উত্তর সিটির চিত্র আরও উদ্বেগজনক। অভিযোগ, বৈধতা ছাড়াই প্রভাবশালী একটি চক্র নিজেদের মধ্যে এলাকা ভাগ করে চালাচ্ছে বর্জ্য সংগ্রহ। রসিদ দিয়ে টাকা তোলা হলেও মিলছে না নিয়মিত সেবা। কোথাও দিনের পর দিন ময়লা পড়ে থাকে, আবার কোথাও বাড়তি টাকা না দিলে আসে না ভ্যান। আপনাদের এখানে ময়লা কত করে নেয় পার ফ্ল্যাট? পার প্লেট 250 করে না। মান্থলি আমি 2000 টাকা করি। ফ্ল্যাট কয়টা এখানে? এখানে ফ্ল্যাট হইলে যে আপনার 5টা। টাকা তো দিতে বাধ্য, কারণ এরা ময়লা নেই, আমাকে টাকা দিতে হবে না। টাকা প্রতি মাসে 2000 টাকা দিতেছি। না রেগুলার নেওয়া যায়, হয়তো ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের স্পষ্ট বার্তা, নির্ধারিত ফিয়ের বাইরে অতিরিক্ত টাকা নেয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজন হলে পুরো ব্যবস্থায় ঢেলে সাজানো হবে। আর উত্তর সিটির প্রশাসক বললেন, বর্তমানে এ ধরনের কোনো টেন্ডার কার্যক্রম চলমান নেই। আপাতত কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো টেন্ডার দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী যারা এই ময়লা বর্জ্যটাকে অপসারণ করতে পারবে তাদেরকেই দেওয়ার চেষ্টা করব। এই টেন্ডারটা হয়েছিল আমি আসার আগে, কাজে এটা নিয়ে যদি বেশি কমপ্লেন থাকে, জনগণ যদি চায়, তাহলে আমি এই সিস্টেমটাকে চেঞ্জ করে দেব। পরিচ্ছন্নতার আড়ালে সেবার নামে এমন বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র, এমন অভিমত বিশেষজ্ঞের। পারিবারিকভাবে সংশ্লিষ্ট এদেরকেই কিন্তু এই কালেকশনের দায়িত্ব দিতে যাচ্ছে এবং এতে নৈরাজ্য হচ্ছে। অনেক জায়গাতে সঠিক সময় কালেকশন হয় না, অনেক সময় যে নির্ধারিত দাম সেটার চেয়ে 2 গুণ 3 গুণ টাকা নিচ্ছে। তাহলে পুরো বিষয়টা অব্যবস্থাপনা। কর্পোরেশন কিন্তু চাইলেই সে কিন্তু তার ব্যবস্থাপনার মাধ্যমে কর্মী বা এখানে যে শ্রমিক নিয়োগ করে কিন্তু এটা কালেক্ট করতে পারে এবং তাতে কি হয়, পুরো টাকাটা কর্পোরেশনের রেভিনিউতে যেতে পারে। আমাদের অন্যান্য অনেক সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা আছে। প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য সরিয়ে পরিচ্ছন্ন রাখা হয় এই শহর, কিন্তু সেই বর্জ্যকে ঘিরে চলছে অশুভ চক্রের অদৃশ্য বাণিজ্য। ঢাকার মানুষ প্রতিদিন ময়লা ফেলেই তার দায়িত্ব শেষ করে, কিন্তু সেই ময়লা কিভাবে কত দূর যাত্রা করে, কত হাত বদলায়, কত টাকা তৈরি করে, সেই টাকার হিসেব কতটা স্বচ্ছ, সেই উত্তর কারও না জানা। তাই তো বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করে এখন নগর ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনার দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের 8টি পয়েন্টে একযোগে গণসমাবেশ এবং আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাবাজারে তিস্তা নদীর তীরে এই সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। হাতে ব্যানার ও আলোর মিছিল নিয়ে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন। একই সময়ে রংপুর বিভাগের 8টি স্থানে একযোগে কর্মসূচি পালন করা হয়। সংসদে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন আন্দোলনকারীরা, সেটিকে স্বাগত জানালেও এখন তারা চান দ্রুত একনেকের অনুমোদন ও বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ। সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণা করা হবে, এই দাবিতে আমরা আজকে তিস্তার তীরে তীরে 8টা পয়েন্টে হাজার হাজার মানুষ এই মেসেজ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একনেকে অনুমোদন এবং সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণা করা। একনেকে অনুমোদন দিতে হবে, তারপরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাজেট বরাদ্দ দিতেই হবে।
চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। দুপুরে নগরের মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় আজাদকে ডেকে নিয়ে যায় বাবু নামে এক যুবক। এ সময় তাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতিকারীরা। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে কী কারণে এই হত্যাকাণ্ড জানাতে পারেনি স্বজনরা। অ্যালুমিনিয়ামের দোকানে মিস্ত্রি হিসেবে কাজ করতেন আজাদ। অবশেষে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের ট্রাম্প প্রশাসনের আদেশ খারিজ করে দিলেন মার্কিন সুপ্রিম কোর্ট। 6-3 ভোটের রায়ে বহাল থাকলো 150 বছরের সাংবিধানিক নজির। সুপ্রিম কোর্টের এই রায় দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে পদক্ষেপ নিতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী কিংবা অস্থায়ী ভিসায় থাকা অভিভাবকদের যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব বাতিল করতে চলতি বছরের শুরুতে নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই আদেশ বাতিল করে 6-3 ভোটে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, জন্মসূত্রে নাগরিকত্ব সংবিধান স্বীকৃত অধিকার এবং তা নির্বাহী আদেশের মাধ্যমে সীমিত করা যায় না। প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠ মতামতে বলেন, যেসব বাবা মা অবৈধভাবে বা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের সন্তানরাও মার্কিন সংবিধান অনুযায়ী জন্মের সঙ্গে সঙ্গেই নাগরিক। তিনি গৃহযুদ্ধ পরবর্তী সময়ে পাশ হওয়া সংবিধানের 14th সংশোধনীর ইতিহাস তুলে ধরে বলেন, এই সংশোধনী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করেছে। রায়ে তিনি লিখেছেন, নাগরিকত্ব তখনও এবং এখনও অধিকারের অংশ। এদিকে আদালতের এই রায়ের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য এটি দুঃখজনক সিদ্ধান্ত উল্লেখ করে মার্কিন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে কূটনীতির তৎপরতা চললেও কাটছে না অনিশ্চয়তা। আলোচনা এগিয়ে নিতে দোহায় অবস্থান করছে দুদেশের প্রতিনিধি দল। তবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে ইরান। চুক্তির শর্ত পূরণ না হলে আর কোনো আলোচনা নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। এমনকি ইরান যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে লেবাননে হিজবুল্লাহর হুমকি দূর না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় কাতারের রাজধানী দোহায় অবস্থান করছে দুদেশের প্রতিনিধি দল। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো উচ্চ পর্যায়ের বৈঠক নির্ধারিত হয়নি, বরং তাদের কারিগরি প্রতিনিধি দল কাতারের মাধ্যমে অর্থ ছাড়সহ সমঝোতা বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে কাজ করছে। কাতারও জানিয়েছে, দুই দেশের কারিগরি পর্যায়ের আলোচনা মধ্যস্থতাকারীদের মাধ্যমে চললেও বর্তমানে কোনো উচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক হচ্ছে না। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করে মধ্যস্থতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তবে সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইরান চূড়ান্ত কোনো চুক্তির আলোচনায় বসবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এসব শর্তের মধ্যে রয়েছে লেবাননের সংঘাত বন্ধ, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, 7 দিনের জন্য বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করা, ইরানের তেল রপ্তানিতে ছাড় এবং জব্দ করা ইরানি অর্থ ছাড়। তিনি সতর্ক করে বলেন, আলোচনা বাস্তবায়িত না হলে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌম অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলেও জানান তিনি। এদিকে লেবানন সীমান্তে উত্তেজনা কমার কোনো ইঙ্গিত দিচ্ছে না ইসরায়েল। দক্ষিণ লেবানন সফরে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সেখানে ইসরায়েলি সেনা অবস্থান করবে। সেনাদের যে কোনো হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা নিয়ে এলো জুলাই। ফ্যাসিবাদ রুখে দেওয়ার ডাক বিএনপির। দ্রুত জাদুঘর খোলার দাবি এনসিপির। স্মৃতি ধরে রাখতে চায় জামাত। ঢাকা জেলায় অন্তর্ভুক্ত হচ্ছে পুরো পূর্বাঞ্চল প্রকল্প। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের সভায় সিদ্ধান্ত, ডিএমপির অধীনে পুরো এলাকায় থাকবে আধুনিক নিরাপত্তা।
এবং প্রায় 13 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে কাল শুরু এইচএসসি পরীক্ষা। সব বোর্ডে একই প্রশ্নপত্র, ফাঁস ও নকল ঠেকাতে সব কেন্দ্রে সিসিটিভি, ভুয়া তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা। এই ছিল রাতের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। আর তাই দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন।